মাই এক্সপ্লেন ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি আরেকটা ইউনিক ড্রামা নিয়ে। তাছাড়া আমাদের গল্পের হিরো অনেক পাওয়ারফুল, আর আমাদের নায়িকা তো সবার মনের কথা বুঝতে পারে। যাই হোক, চলো এখন ড্রামাটা শুরু করি। ড্রামা শুরু হয় জিয়াং গ্রুপকে দেখিয়ে, যার ওপরে অনেক কালো বাদল ছিল। তারপর আমাদের জিয়াং গ্রুপের ভেতরে আমাদের নায়িকা সুকে দেখানো হয়, যে অ্যাসিস্ট্যান্ট হয়ে জব করতে এসেছিল। এত বড় এবং ভালো কোম্পানিতে কাজ পাওয়ার জন্য ও তো অনেক বেশি হ্যাপি ছিল, কারণ এই কোম্পানিতে জব করার জন্য ও অনেক বেশি স্যালারি পাচ্ছিল, তাছাড়া ইন্স্যুরেন্সও। ও তো সেখানে বলছিল আমার সাথে কতই না ভালো হচ্ছে, এখন আমার বেশি করে কাজ করতে হবে আর আমার স্যালারি আরও বেশি বাড়াতে হবে, আর আমি এখন আমার গ্র্যান্ডমার খরচও খুব সহজেই ওঠাতে পারবো। এসব বলে ও যখন খুশি হচ্ছিল, তখনই ওর নজর একটা ব্যক্তির উপরে পড়ে, যার অবস্থা অনেকটাই খারাপ ছিল। মনে হচ্ছিল তার উপরে বিদ্যুৎ পড়েছে। পেছন থেকে বারবার তাকে একজন ডাক দিচ্ছিল, মিস্টার জ্যাং প্লিজ আপনি যাবেন না। কিন্তু সে লোকটা অনেক বেশি রেগে বলে, তার মতো এত খারাপ বসের সাথে কেউই কাজ করতে পারবে না। এই কথা বলে তো সে ব্যক্তি রেগে মেগে চলে যায়। এর সব কিছু যখন সু দেখতে পায়, ও বুঝতে পারে এই জায়গার বস একদমই ভালো কোনো ব্যক্তি নয়, আর ও তো সেখানে অনেক বেশি ঘাবড়ে যায়। কিছুক্ষণ পর সেখানে ডাইরেক্টর আসে, সুকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো। সু তো ডাইরেক্টরকে বলে আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করতে এসেছি। তখন তো সে অনেক বেশি হ্যাপি হয়। ডাইরেক্টর সুকে সব কাজ বুঝিয়ে দেয় আর বলে এই মেয়েটা হচ্ছে রন, কোনো সমস্যা হলে ওকে জিজ্ঞেস করে নিও। ডাইরেক্টরের যাওয়ার পরপরই তো ও রনের পাশে বসে পড়ে আর ওকে জিজ্ঞেস করে আমাদের কোম্পানির বস কি অনেক বেশি রুড। সেখানে রন ওকে বলে হ্যাঁ অনেক বেশি। সেখানে সু বলে আসলে আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করতে এসেছি। সেখানে রন বলে হ্যাঁ আমি ভালোভাবেই জানি তুমি 36 নাম্বার অ্যাসিস্ট্যান্ট। এ কথা শোনার পরই রন পুরো তো শকড হয়ে যায় আর বলে কি 36? তোমার কাউন্টিং আবার বেশি হয়ে যাচ্ছে না তো? সেখানে রন বলে না, গণনা একদমই ঠিক আছে, তাছাড়া আমাদের বস এতটা রুড, এই 36 নাম্বার তোমার বেশি মনে হয় না? আমাদের বস তো অনেক বেশি রুড, কেউই তার সাথে কাজ করতে চায় না, সে সবাইকে তাড়িয়ে দেয়। কিন্তু আমাদের বস আগে এরকম ছিল না। বিগত মাসে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে তার মাথার তার পুরো ছিঁড়ে গেছে। আর এখন তো বলতে গেলে আমাদের বস পুরো পাগলই হয়ে গেছে। আমার তো এখনো মনে আছে আমাদের বসের শেষ যে অ্যাসিস্ট্যান্ট হয়েছিল, সে তো রক্তে মাখামাখি করে তারপর বের হয়েছিল। তাই আমার কথা শোনো, তুমি বীমা করিয়ে নাও, আমার কাছে তো 3টা বীমা আছে। সু তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে কি সে কি এত বেশি ভয়ানক? তখনই পেছন থেকে ডাইরেক্টর ওকে ডাকে আর বলে এই ফাইল নিয়ে মিস্টার জিয়াং এর কাছে যাও এবং সিগনেচার করিয়ে নিয়ে আসো। পেছন থেকে রনকে বলে আমি আশা করছি আমাদের আবারও দেখা হবে, আমি তোমার সাথে দেখা করতে নিশ্চয়ই আইসিইউতে যাব। এবার তো শুয়ের অবস্থা পুরাই খারাপ হয়ে যায়। শু ভাবছিল আমাদের বস অনেক বেশি জল্লাদ, কিন্তু যা হবে ভালোর জন্যই হবে। অফিসের বাইরে তো আরেকটা ছেলে কান্না করতে করতে বের হচ্ছিল। শুধু ভয়ে ভয়ে সেখানে মিস্টার জিয়াং এর অফিসে যায়। শু যখনই ভেতরে প্রবেশ করে, সেখানে আমাদের হিরো মিস্টার জিয়াং তো অনেক জোরে টেবিলে মারে আর সেখানে টেবিলই ভেঙে পড়ে যায়। এসব দেখে তো এত বেশি ভয় পেয়ে যায়, দরজার সাথেই লেগেছিল। আরও ভাবছিল নিশ্চয়ই আজকে আমি মরেই যাব। তখনই জিয়াং সেখানে ভাবছিল আজকের জাদু 2বার ভুল হয়ে গেছে, আর সেখানে ওর আশেপাশে কোনো ধরনের এনার্জি ছিল। সেখানে সুতো অবাক হয়ে ভাবছিল আমি এখন মাত্র কার কথা শুনতে পেলাম, এটা কি মিস্টার জিয়াং এর আওয়াজ ছিল? কিন্তু সে তো তার ঠোঁট দিয়ে কিছুই বলেনি, তাহলে আমি কিসের শব্দ শুনতে পেলাম? তখনই জিয়াং আবারও ভাবছিল আমার অনেক বেশি তৃষ্ণা পেয়েছে আর এখনো কেউ আমাকে পানি দেয়নি। তখনই সু আস্তে আস্তে সামনে যায় আর তাকে পানি ঢেলে দিচ্ছিল। সেখানে জিয়াং ভাবছিল এই এমপ্লয় তো অনেক বেশি ভালো। জিয়াং সে পানি খাচ্ছিল আর সেখানে সু ভাবছিল কতই না ভালো ব্যাপার, আমি তার মনের কথা বুঝতে পারছি, আমি তো এখন তার মন মতোই কাজ করতে পারবো আর তাকে ইমপ্রেসও করে ভালোভাবে স্যালারি বাড়াতে পারবো। এসব কিছু ভেবে তো অনেক বেশি হ্যাপি হচ্ছিল যে এবার আমি টিকেই যাব। সু তো সেখানে আস্তে করে তাকে ফাইল দেয়। সেখানে জিয়াং তো সে ফাইল পড়ছিল আর সে মনে মনে ভাবছিল কি অবস্থা হয়ে গেছে আমার, আমি ট্রাভেল করার সময় ভুলবশত টাইম ট্রাভেল করে এখানে চলে এসেছি আর এই দুনিয়াতেই ফেসে গেছি। তাছাড়া আমার ম্যাজিকও কোনো কাজই করছে না। 1 মাস হয়ে গেছে কিন্তু এখনো আমি আমার পাওয়ার একেবারে ইউজ করতে পারছি না। আর এখানে তো জিয়াং এর অনেক আফসোস হচ্ছিল, তার মতো ডেমন কিং এরও এখানে এসে কাজ করতে হচ্ছে, আর ও তো এখানে ম্যাজিকও ইউজ করতে পারছে না। এসব শুনে তো সু ভাবছিল কি ডেমন কিং সে কি পাগল হয়ে গেছে?
আমার তো মনে হচ্ছে সে বয়ঃসন্ধিকালের একেবারে শেষ পথে আছে, তাই সে এরকম চিন্তা ভাবনা করছে। না হলে কেউ কিভাবে কাউকে ডেমন কিং বলতে পারে? তাছাড়া তার ব্যাপারে আমি যা যা শুনেছি সে ডেমন কিং হতেও পারে। চিয়াং তো ফাইলে সিগনেচার করে ওকে দিয়ে দেয়। চিয়াং তো সুকে দেখে ভাবছিল এই মেয়ে কি ভাবছে। তাকে দেখতে অনেক বেশি বোকা মনে হচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না, সেই আমার জন্য পারফেক্ট। কারণ সে দেখতেও ঠিকঠাক আর কথাও বলতে পারে না, আমার জন্য এটাই ভালো, বেশি কথা শুনতে আমার ভালো লাগে না। সেখানে সৌদ ভাবছিল কি সে আমাকে বোবা মনে করছে, কিন্তু সে কেন এরকম ভাবছে তখনই ওর মনে পড়ে এ রুমে আসার পর ও তো একটা কথাও বলেনি। যা কোনো ব্যাপারই না, যদি কথা না বলে আমি এখানে থাকতে পারি তাহলে তাই সই। এখন আমি টাকা ইনকাম করার জন্য চুপি থাকবো। আরও ফাইল সাইন করিয়ে বাইরে চলে আসে। বাইরে যাওয়ার পর তো রনকে বলছিল তুমি প্রথম মেয়ে যে কিনা একেবারে সুস্থ সহি সালামতে বাইরে এসেছো, তোমার আবার কোনো ইনার ইনজুরি হয়নি তো? শো বলে না, এরকম কিছুই না, সবকিছুই ঠিক আছে। রন বলে তুমি তো অনেক বেশি লাকি। তখনই হঠাৎ করে বিদ্যুতে সমস্যা হতে শুরু করে। সেখানে ডাইরেক্টর দৌড়ে আসে আর বলে তোমরা সব ফাইলগুলোকে সেভ করো। তখন সব কর্মচারীরা সে কাজে লেগে পড়ে। সেখানে শুধু জিজ্ঞেস করে এত বড় কোম্পানি কি বিদ্যুতের বিল পে করে না? রন বলে এরকম সিচুয়েশন অনেকবারই হয়ে গেছে, বারবার এরকম ভাবেই বিদ্যুতের সমস্যা হয়। অন্যদিকে জিয়াং তো বারবার তার ম্যাজিক ইউজ করার চেষ্টা করেছিল, তাই তো এখানে এরকম সমস্যা হচ্ছিল। সেখানে ও রনকে জিজ্ঞেস করে তোমাদের কি সমস্যা হয় না? ও বলে এখন সবারই অভ্যাস হয়ে গেছে, কষ্ট হলেও এরকম করতেই হয়। সেখানে সুতো ভাবছিল এই জায়গার বস তো একদমই পাগল, আর এই জায়গার সিচুয়েশনও একদমই আলাদা। তখনই ডাইরেক্টর আসে আর বলে বসকে কফি দিয়ে আসো। তারপর ও তো আস্তে আস্তে সেখানে ওর বসের রুমে নক করে এবং ভেতরে চলে যায়। ও তো ভেতরে যাওয়ার পর এই সিন দেখে ফেলে যেখানে জিয়াং তার ম্যাজিক ইউজ করে একটা গাছকে পুড়িয়ে ফেলছিল। সুতো এই সব কিছুই দেখে ফেলে আর জিয়াংও ওকে দেখে ফেলে। আরও ভাবছিল সেরকম কিছু দেখে নিয়েছে যা তার দেখা উচিত হয়নি। সেখানে সু ভাবে আমি এসব কি দেখে ফেললাম, সে তো আমাকে মেরেই ফেলবে, আমার এরকম ভান ধরতে হবে যেন আমি কিছুই দেখিনি। আরও তার সামনে কফি রেখে দেয়। আর সেখানে জিয়াং ভাবে আমার কি করা উচিত, আমি কি তার মেমোরি ইরেজ করে দিব নাকি আমি তাকে মেরে ফেলবো। ওর মারার কথা শুনে তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে হে সৃষ্টিকর্তা, সে কি সত্যি আমাকে মেরে ফেলবে? কিন্তু সেখানে তো জিয়াং ভাবছিল তাকে আমি কিভাবে মারবো, আমি কি তাকে এই বিল্ডিং থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলবো? কিন্তু আমি যদি এরকম করি তাহলে মানুষের মনোযোগ আকর্ষণ হয়ে যাবে, আরে সব কিছু নিয়ে ইনভেস্টিগেশন করা হবে, তারপর হতে পারে আমার সত্যটা সবার সামনে চলে আসবে। না, এরকম তো করা যাবে না। এ কথা শোনার পর তো সেখানে সু একটু শান্ত হয়। তখনই ওর সামনে আবারও সে মনে মনে ভাবছিল আমি তাকে পুড়িয়ে ছাই করে দেই, কিন্তু সে যদি হঠাৎ করে গায়েব হয়ে যায় তাহলেও তো সমস্যা হয়ে যাবে। আমি তার উপরে ছাদ ফেলে দেই তাহলেই সে মারা যাবে, সবাই এটাকে অ্যাক্সিডেন্ট মনে করবে আর কেউ কিছু বুঝতেও পারবে না। সেখানে সু ভাবে সে আমাকে এরকম ভাবে মারতে চায়, আমি এখন কি করব, কিভাবে নিজেকে বাঁচাবো। আরও সামনে থেকে জিয়াংকে বলে আমি কথা বলতে পারি, আমি আসলে বোবা না। সেখানে জিয়াং বলে তুমি আমাকে মিথ্যা বলেছ, তুমি কি জানো? কিন্তু জিয়াং বলে আসলে আমি বেশি কথা বলি না, আপনি প্লিজ এত রেগে যাবেন না, দেখুন কত বেশি গরম পড়ে গেছে, তাই তো গাছটা পুরো ছাই হয়ে গেল। আর এই গরমের কারণেই নিশ্চয়ই আপনার মাথা অনেকটাই খারাপ হয়ে গেছে, তাই না? সেখানে জিয়াং তো এইসব দেখে ভাবছিল সে নিজেকে একটু বেশি ওভার স্মার্ট মনে করছে, আর এরকম দেখাচ্ছে সে কিছুই দেখেনি। আরও যাচাই করার জন্য ইচ্ছে করে তার প্রিন্টারের মধ্যে বৈদ্যুতিক শক দেয়। সেখানে সুভাবে নিজের জীবন বাঁচানোর জন্য আমার তো অ্যাক্টিং করতে হবে। আরও বলছিল দেখুন আপনার প্রিন্টার থেকেও ধোঁয়া বের হচ্ছে, এত বেশি গরম পড়ে গেছে, আপনি চিন্তা করবেন না, আমি এটা পরিবর্তন করে দিচ্ছি। তারপর ও সেখানে জিয়াংকে বলে আচ্ছা আর কোনো কিছু না হলে আমি এখন যাচ্ছি। আর সু চলেই যাবে, জিয়াং ওকে থামায়। জিয়াং তো ভাবছিল এই মেয়েকে বোকা মনে হচ্ছে, সে আমার আশেপাশে থাকলেই ভালো হবে, আর সে অন্য মানুষের মতো চাপাও মারে না। এসব শোনার পর তো সেখানেই সু ভাবছিল প্রথমবার নিজেকে বোকা শুনে অনেক বেশি ভালো লাগছে। সেখানে জিয়াং তো কফি টেস্ট করে আর ভাবছিল কত খারাপ, মানুষ কিভাবে এত খারাপ খাবার খায়, এত তিতা খাবার খেয়ে মানুষ কিভাবে হ্যাপি থাকতে পারে। আমার তিতা একদমই পছন্দ না, আমি মিষ্টি কিছু চাই। সু ভাবে ও আচ্ছা এই ডেমন কিং এর মিষ্টি অনেক পছন্দ। আরও পারমিশন নিয়ে আবারও যেতে শুরু করে, কিন্তু সেখানে জিয়াং আবার ওকে থামায়। শুধু ভয় পেয়ে যায় আর ভাবছিল সে কি আবারও আমাকে মারতে চায় নাকি, কিন্তু সুকে অবাক করে জিয়াং ওকে বলে তোমার উইজেট আইডি দাও।
সেখানে সু ভাবছিল সে কি আবার আমাকে ফাঁদে ফেলতে চায় নাকি, মানে একা আমাকে শেষ করে দিবে যাতে আমার লাশও কেউ না পায়, তখন কেউ বুঝতেও পারবে না আমার সাথে কি হয়েছে। এসব ভাবতে ভাবতে ও তো ভয় ভয় তাকে উইজেট দেয়। সেখানে সু তাকে উইজেটে অ্যাড করে আর ও তাকে পুরো 20,000 টাকা ট্রান্সফার করে দেয়। সেখানে সু তো পুরোই হতবাক হয়ে যায় আর বলে 20,000 টাকা, কিন্তু কেন? সেখানে জিয়াং ওকে বলে আরেকটা গাছ কিনে এনো। জিয়া বলে কিন্তু একটা গাছের জন্য 80 টাকাই তো বেশি। সেখানে জিয়াং বলে বাকি হচ্ছে ডেলিভারি চার্জ। আর জিয়াং তো মনে মনে ভাবছিল মানুষ কতই না বাচ্চাদের মতো, এক একটা কথা বুঝিয়ে বলতে হয়। সেখানে শুধু হ্যাপি হয়ে যায় আর বলে এতগুলো টাকা, আর খুশি হয়ে চলে যায়। তার কিছুক্ষণ পর ও তো আবারও একটা নতুন গাছ নিয়ে আসে এবং সাথে চাও। আরও ভাবছিল যতক্ষণ পর্যন্ত সে আমাকে না ডাকবে আমি ভেতরে যাব না। ততক্ষণে জিয়াং ও তাকে ভেতরে আসতে বলে। ও তো ভেতরে গিয়ে গাছ রাখে আর বলে আমি নতুন গাছ নিয়ে এসেছি, আর সাথে আপনার জন্য খাবারের কিছু। এই খাবারটা অনেক বেশি মজাদার আর অনেক বেশি মিষ্টি। সেখানে জিয়াং তো একেবারে সন্দেহ ভরা নজরে সে যাকেই দেখছিল। শুধু ভয়ে ভয়ে ভাবছিল যদি ওর পছন্দ না হয় সে তো আমাকে কাঁচাই চাবিয়ে ফেলবে। কিন্তু খাওয়ার পর সেখানে জিয়াং ভাবছিল আসলে এই খাবারটা অনেক সুস্বাদু আর এটা অনেক বেশি মিষ্টি, আমার টেস্টের হিসাবে একদমই ঠিক আছে। সেখানে শুধু ভাবছিল ফাইনালি তার ভালো লেগেছে, আমার মাথা এখন আর ফাটবে না। শুধু জিয়াংকে বলে আজকে আপনার একটা মিটিং আছে। ও বলে হ্যাঁ আমি জানি, কিন্তু মনে মনে ভাবছিল আবারও আরেকটা বোরিং মিটিং হতে চলেছে। আর ওর মাথাই খারাপ হয়ে যায়। আর সেখানে সু ভাবছিল সে আসলে একটা ডেমন কিং, তাই তো মিটিংয়ের কথা শোনা মাত্রই তার অবস্থা এত খারাপ হয়ে গেছে। তারপর আমাদের আবারও সে মিটিংয়ের সিন দেখানো হয় যেখানে আকিশু সবকিছুর ব্যবস্থা করে ফেলেছিল। আরও তো জিয়াংয়ের জায়গায় আরেকটা চা এনে রেখে দিয়েছিল। সবাই তো জিয়াংকে দেখার পরই অনেক বেশি ঘাবড়ে যায় আর সে চা দেখার পর সবাই তো ফিসফিস করতে শুরু করে। তার অ্যাসিস্ট্যান্ট তো কত বেশি বোকা, সে তার জন্য বাবল টি রেখেছে, কিন্তু আমাদের বস তো চা পছন্দ করে না, কফি পছন্দ করে। মনে হচ্ছে আজকে এখানে মিটিং হবে না, বস তো মাথা গরম করে আমাদের শেষকৃত্যই করে ফেলবে। কিন্তু সবাইকে অবাক করে জিয়াং তো সেখানে চা খেতে শুরু করে, সবাই তো অবাক। সেখানে জিয়াং বলে মিটিং শুরু করো। সেখানে মিস্টার জ্যাং নামের একজন লোক দাঁড়ায় আর বলে এটা আমাদের কোম্পানির নতুন ডেভেলপমেন্ট প্রজেক্ট, যেটা আমরা তিয়ান ভিলেজে বানাতে চাই, কারণ আমরা সেখানে অনেক সুন্দর একটা রিসর্ট বানাবো আর সেখানে অনেক ট্যুরিস্ট আসবে আর তারা নিজেরাই সেই জায়গা প্রমোট করবে আর আমাদের জিয়াং গ্রুপের অনেক নাম হবে। কিন্তু জিয়াং তো মজা করে সেখানে চা খাচ্ছিল আর ভাবছিল সকালের চায়ের থেকে এখনটা বেশি মজা লাগছে। শুধু এসব দেখে হ্যাপি হয়, কিন্তু যে লোক প্রেজেন্টেশন দিচ্ছিল সে তো মনে করে বস হয়তো তার প্রজেক্টে অনেক বেশি ইন্টারেস্টেড, তাই সে তো বসকে আরো বেশি এক্সপ্লেনেশন দিতে শুরু করে। কিন্তু জিয়াং তো রেগে যায় কারণ তার চা শেষ হয়ে গিয়েছিল। ও তো জোরে সেখানে সেটা রাখে আর বলে আমি আরেকটা চা চাই। আর সেখানে জিয়াং এর রাগ দেখে তো সবাই ভয় পেতে শুরু করে। তো তারপর চা আনতে যায় আর ভাবছিল আমার কাছে এমনিতেই কত কাজ, এখন আবার চাও আনতে হবে। কিন্তু সে কোনোরকম ভাবে সে চা নিয়ে আমাদের হিরোকে দেয় আর সে আবারও মজা করে সে চা খেতে শুরু করে। আবারও সেখানে প্রেজেন্টেশন শুরু করা হয়, কিন্তু সেখানে আমাদের হিরোর চা আবারও শেষ হয়ে যায় আর এটা দেখে তো মিস্টার জ্যাংও ভয় পেয়ে যায়। আর সেখানে জিয়াং তো আমাদের নায়িকার দিকে তাকায়, শুধু ভাবছিল সে খাদক কোথাকার, সে কত তাড়াতাড়ি খাবার শেষ করে ফেললো। আবারও দৌড়ে চা নিয়ে আসে, এরকম ভাবেই একটার পর একটা আনতেই থাকছিল। এরকম করতে করতে ও তো সেখানে অনেক প্যারেশান হয়ে যায় আর একবারে সেবার অনেকগুলো কাপ নিয়ে চলে যায়। আরও সবগুলো গিয়ে মিস্টার জিয়াংকে দিয়ে দেয়। আরও সেখানে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। সু ভাবছিল 23 কাপ চা কে খেতে পারে, সে কি কোনো মানুষ? এত বড় জানোয়ার কেউ কিভাবে হতে পারে? এবার তো আমাদের নায়কের চা একটু ভালো লাগে না, আরও সেখানে একদম রেগে যায়। আরও রেগে যাওয়ার সাথে সাথে সেখানে বিদ্যুতেও সমস্যা শুরু হয়ে যায়। সু এখন বুঝতে পারে সব কিছু তার কারণেই হচ্ছে। আরও তো সেখানে জলদি করে একটা ললিপপ বের করে আর বলে আপনি এটা টেস্ট করুন, এটা তো চায়ের থেকেও অনেক বেশি মজা হয়। এসব দেখে তো জিয়াং ভাবছিল এই মেয়েটার কত দুঃসাহস, সে এখনো প্যাকেটও খোলেনি। সুতার মনের কথা শোনার পরপরই সেটা খোলে আর বলে নিন এখন খান। সবাই তো এইসব দেখার পর বলা বলি করেছিল এমনি কি পাগল হয়ে গেছে, সে কি মরতে চায়, সেই সব কি করছে। কিন্তু সেখানে জিয়াং তো সেটা খায়, তার কাছে ভালোই লাগে। আরও ভাবছিল এই বোকামে ভালোই জানে আমার কি পছন্দ। সেখানে জিয়াং বলে আমাকে রেজাল্ট জানিয়ে দিও আর চলে যায়। সবাই তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর বলে প্রথমবার মিটিংটা শান্তি মতো শেষ হয়েছে।
সেখানে রৌনকে বলে, তুমি তো অসাধারণ কাজ করেছ। সো ভাবে ফাইনালি আমার কাজ শেষ হয়েছে, এখন আমি গ্র্যান্ডমার কাছে যেতে পারবো। তারপরও সেখানে গ্র্যান্ডমার কাছে চলে আসে তার সাথে দেখা করার জন্য। ও তার গ্র্যান্ডমার কাছে গিয়ে বলে, গ্র্যান্ডমা, আমি এক জায়গায় অনেক ভালো জব করছি আর সেখানে স্যালারিও ভালো, খুব শীঘ্রই আমি আপনার সার্জারিও করাবো। সেখানে ওকে ওর গ্র্যান্ডমা বলে, আমি তোমাকে যে লকেট দিয়েছিলাম তুমি কি সেটা পরেছো? সেখানেও তার গ্র্যান্ডমাকে বলে, হ্যাঁ আমি পড়েছি, আর তাকে সে লকেট দেখায়। আমরাও দেখতে পাই সেটা জ্বলজ্বল করছিল। সেখানে গ্র্যান্ডমা বলে, যাই হোক তুমি কখনোই এটা খুলবে না। সেখানেও তার গ্র্যান্ডমাকে জিজ্ঞেস করে, গ্র্যান্ডমা কেন এটা আপনার জন্য এত বেশি স্পেশাল? আমার তো মনে হয় না এটা বেশি একটা দামি, আমার মনে হচ্ছে এটার মধ্যে কোনো কাহিনী আছে। ওর গ্র্যান্ডমা বলে, সেরকম কিছুই না, এটা আসলে অনেক বছর ধরে আমার কাছেই ছিল। আর সেখানে গ্র্যান্ডমা ভাবছিল এটা কোনো নর্মাল লকেট নয়। আমাদের পূর্বপুরুষ একবার একজন দেবীকে বাঁচিয়েছিল, আর সে দেবী আমাদেরকে উপহার স্বরূপ সেটা দিয়েছিল। তারপর শুয়ের গ্র্যান্ডমা যখন ঘুমিয়েছিল, সে তো টেনশনে ছিল আর হিসাব করছিল তার গ্র্যান্ডমার চিকিৎসা করার জন্য কত টাকার প্রয়োজন। আরও হিসাব করে দেখে তার এখনও আরও 1 লাখ টাকা লাগবে। তাই ও ডিসাইড করে জিয়াং গ্রুপে কাজ করার পাশাপাশি ও রাতে ওভার টাইমও করবে, মানে ও আরেকটা পার্ট টাইম জব করবে। তখনই ওর কাছে জিয়াংয়ের মেসেজ আসে, জিয়াং ওকে এই জায়গায় আসতে বলে। সো বলে, আমি এখন তো এই লোকেশনে আসতে পারবো না, আমার কাজের সময় শেষ হয়ে গেছে। তখন তো জিয়াং সেখানে তাকে 50,000 টাকা পাঠিয়ে দেয় আর বলে, এখনই এখানে আসো আর আমাকে খাবার খেতে সাহায্য করো। সো টাকা পেয়ে তো হ্যাপি হয়ে যায় আর সেখানে জলদি করে চলেও যায়। অন্যদিকে জিয়াং তো সেখানে দুজন ব্যক্তির মাঝে ছিল, তারা তাকে প্রজেক্টের ব্যাপারে কিছু বলছিল, কিন্তু এসব কথা শুনে তো জিয়াংয়ের অনেক বেশি রাগ হচ্ছিল। আরও ভাবছিল এখনো কেন সে মেয়ে আসলো না। প্রথমত আমি কিছু বুঝতে পারছি না, আর তাদের কথাও তো শেষ হচ্ছে না। আরও রেগে সেখানে তার হাতটাকে এরকম করে। সেখানে বিদ্যুতের সমস্যা শুরু হবে তার আগে আমাদের নায়িকা সেখানে প্রবেশ করে, তাই সব কিছুই নর্মাল হয়ে যায়। শুধু আসার পরই তাকে খাবার সার্ভ করছিল। ও যখন একটা খাবার ওকে দিতেই যাবে, সেখানে আমাদের জিয়াং ভাবছিল এটা আবার কিরকম খাবার, দেখি মনে হচ্ছে অনেক অয়েলি, তাই শুধু সেটাও দেয় না আর সেখানে সবজি দেয়। তখনই আমাদের হিরো ভাবছিল সে আমাকে বাসি সবজি খাওয়াচ্ছে, তাই সুতাকে সেটাও দেয় না আর সেখানে মাছ দিচ্ছিল। সেখানে জিয়াং ভাবছিল সে কাটাও বাছেনি, সে কি চায় আমার মতো রাজা কাটা বেছে তারপর মাছ খাক। তখন তো সু সেখানে কাটা বাছে আর সেখানে ওকে খেতে দেয়। সেখানে ও তো মনে মনে ভাবছিল এই মেয়েটা বোকা হলেও অনেকটাই বুদ্ধিমান। আর জিয়াং তো সুকে বলে, তুমি আসলেই বুদ্ধিমান, তুমি জানো কিভাবে কারো মন জিততে হয়। সেখানে বসে এক লোক তো আরেকজনকে ইশারা করে। তখন একজন লোক তো সুকে বলে, তুমি নিশ্চয়ই মিস্টার জিয়াং এর নতুন অ্যাসিস্ট্যান্ট, তাছাড়া আমাদের মাঝে অনেক কাটা আছে, তুমি কি বের করবে? এ কথা শোনার পর তো জিয়াং রেগে যায় এবং তার উপরে প্লেট ছুঁড়ে মারে। আরও সে লোকটাকে বলে, এখন নিশ্চয়ই তোমার শরীরের সব কাটাও বের হয়ে গেছে। তখন সে লোকটা তো অনেক বেশি রেগে যায় আর বলে, এটা কিরকম অসভ্যতা, আমি তো শুধু আপনার আমি তো শুধু আপনার সেক্রেটারিকে আমার কাটাই বাঁচতে বলেছি। সেখানে জিয়াং বলে, আমার সেক্রেটারিকে শুধুমাত্র আমি অর্ডার করতে পারি, আর কেউ না। তখন সে ব্যক্তি বলে, যদি এরকমই হয় আমি আপনার সাথে কোনো পার্টনারশিপই করব না। তখন তো জিয়াং বলে, তোমাদের মতো তুচ্ছ পার্টনারশিপের আমারও কোনো প্রয়োজন নেই। ওর এত শুদ্ধ কথা কেউই তো বুঝতে পারে না। আর ওকে বলছিল কথা শেষ হওয়ার আগ পর্যন্ত তুমি যেতে পারবে না। কিন্তু সেখানে তো জিয়াং অনেক বেশি রেগে যায় আর বলে, তোমরা আবর্জনায় যাও। আর তার ম্যাজিকে তারা সবাই ফ্রিজ হয়ে যায়। আরও তো সুকে বলে, তুমি কার মাছ থেকে কাটা উঠানোর জন্য বসে আছো, জলদি চলো। তারপর দুজনে বাইরে ছিল। সু জিজ্ঞেস করে, স্যার আপনার কার কখন আসবে? সেখানে তো জিয়াং বলে, আমার কোনো কার নেই। আর সেখানে জিয়াং তো ভাবছিল সে লোহার ডিব্বায় বসে, আমার তো বারবার মাথা ঘুরে আর বারবার আমার বমি আসে, আমি তো সে লোহার ডিব্বায় বসবই না। সু স্মাইল করে আর বলে, আপনারও কি মাথা ঘুরে আর অনেক বেশি বমি আসে? জিয়াং তো ভাব নিয়ে বলে, না একদমই না, আসলে আমার এক্সারসাইজ করতে অনেক ভালো লাগে আর আমি হাঁটতেও পছন্দ করি। সেখানে সু বলে, ঠিক আছে তাহলে আপনি হেঁটে বাড়িতে চলে যান আর আমিও বাড়িতে যাই। সেখানে জিয়াং জিজ্ঞেস করে, তুমি কিভাবে বাড়িতে যাবে? সু বলে, আমার গাড়ি আছে, আর ও সেখানে স্কুটি নিয়ে আসে। সেখানে ও তো বলছিল এটাই হচ্ছে আমার পার্সোনাল কার। আর জিয়াং ভাবে এটা আবার কিরকম, একদমই খারাপ দেখতে। সেখানে সু বলে, কিন্তু এটা কার থেকে অনেক বেশি ভালো, এতে একদমই মাথা ঘুরে না আর বাতাসও আসে, আর ট্রাফিকেও তেমন সমস্যা হয় না। যাই হোক আপনি হাঁটুন, আমি বাড়িতে যাই। কিন্তু জিয়াং সেখানে ওকে থামিয়ে ফেলে। সু তো অবাক, সে এক আঙুল দিয়েই ওকে থামিয়ে দিয়েছিল। সেখানে জিয়াং বলে, আমার হাঁটতে ইচ্ছা করছে না,
তুমি আজকে আমাকে বাড়িতে ড্রপ করে দাও। সু বলে ঠিক আছে। আরও ভাবছিল 50,000 টাকার জন্য এতটুকু তো করতেই পারি। দুজনেই গাড়িতে বসেছিল। যাই হোক, দুজনকে অনেক ফানি লাগছিল। তো স্কুটি চালাতেই পারছিল না, আরও কোনো রকম ভাবে ওকে সেখান থেকে নিয়ে যায়। তারপরের দিন ও যখন অফিসে আসে দেখতে পায় জিয়াংয়ের অফিসের বাইরে অনেক ভিড় ছিল। ও তো রনকে বলে তারা কারা। সেখানে রন বলে তারা পার্টনারশিপের জন্য এখানে এসেছে। সুকে ভেতরে যেতে বলা হয়, তাই ও ভেতরে চলে যায়। সেখানে একজন লোক তো জিয়াংয়ের সাথে প্রজেক্টের ব্যাপারে কথা বলছিল, কিন্তু সেখানে জিয়াং তো বলতে শুরু করে, আমি সব বুঝতে পেরেছি, এখন আপনি সব কিছুর ব্যবস্থা করেন, পানির ব্যবস্থা করেন, জম্বি আসলে লড়াই করার জন্য ব্যবস্থা করেন। সেখানে সু বলে জম্বি আবার কোথা থেকে আসবে। সেখানে জিয়াং বলে যে কোনো জায়গা থেকে আসতে পারে, আর না আসলে ভাইরাস বানাও, দুনিয়ার উপর ঝটকা লাগিয়ে দিই। সেখানে শুধু ভাবছিল সে তো ডেমন কিং, আর ডেমনের মতোই চিন্তা ভাবনাও তার। জিয়াংয়ের এত পাগলামি ভরা কথা শুনে যতজন এসেছিল সবাই তো মাথা ধরে চলে যায়। এরকম ভাবেই সব প্রজেক্ট ক্যান্সেল হয়ে যায়। সু এসব দেখে ভাবছিল সব প্রজেক্টই ক্যান্সেল হয়ে যাচ্ছে, এত টাকা লোকসান হচ্ছে। যদি এরকমই হতে থাকে তাহলে তো কোম্পানি দেউলিয়া হয়ে যাবে, আর আমি আমার জিনিসপত্র নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকবো, এরকম হবে আমার অবস্থা। তারপরে সিনেও তো ওর দাদির কাছে যায় আর ওনাকে বলে আর একটু টাকার প্রয়োজন, তারপর আমি আপনার সার্জারি করিয়ে দিব। সেখানে ওর দাদি বলে তুমি অনেক পরিশ্রম করছো, এত পরিশ্রম করো না, আমি চাই না আমার জন্য তোমার শরীরের ক্ষতি হোক। সু বলে আপনার জন্য আমার কোনো কিছু করতেই কষ্ট হয় না। তারপরে সিনেও তো বাড়িতে ছিল আর ভাবছিল কিভাবে সে টাকার জোগাড় করবে। আরও এটাও ভাবছিল জিয়াং কত ভয়ানক। অন্যদিকে জিয়াং তো একটা ব্রিজের ওপরে দাঁড়িয়েছিল, আরও তার ম্যাজিকও ইউজ করে। আরও মনে মনে ভাবছিল যখন সে বোকা মেয়েটা আমার আশেপাশে না থাকে কেন জানি আমি তাকে মিস করি। জিয়াং তো ম্যাজিক করে আর খোঁজ নেয় ও এখন কোথায় আছে। অন্যদিকে শুধু জানালা থেকে আওয়াজ পায়। ও দেখার জন্য বাইরে গেলে পুরাই অবাক হয়ে যায়, কারণ সে তো বাতাসের মধ্যেই দাঁড়িয়েছিল। শো এসব দেখার পর তো অবাক হয়ে যায়, কিন্তু ভাবে যাই হোক আমার অ্যাক্টিং করতে হবে, আমি কিছুই দেখিনি। আরও বলে আপনি এখানে কিভাবে। সেখানে যাওয়ার পরও দড়ি দেখতে পাই। জিয়াং বলে তোমার বস এসেছে, তুমি কি স্বাগতম করবে না। আরও ভাবছিল আমি তো রাজা হই, আমার ওয়েলকাম ভালো করে করা উচিত। সেখানে শো বলে বস আপনি এখানে এসেছেন, আমি তো ধন্য হয়ে গেলাম, কিন্তু আফসোস আপনি তো এখানে থাকতে পারবেন না, আপনার এখান থেকে যেতে হবে। সেখানে ও তো অনেক বেশি রেগে যায় আর ভাবছিল এই মেয়েটা কি করছে। আর ও সেখানে শুকে বলে তুমি তোমার বসকে নিষেধ করছো। সেখানে শো বলে হ্যাঁ, আপনি আমাকে টাকা দেন, আপনি আমার বস হন, কিন্তু এর মানে এটা নয় যে আপনি আমার উপরে আদেশ চালাবেন, আমারও না বলার সম্পূর্ণ অধিকার আছে। আরও জিয়াংকে যেতে বলে। সেখানে জিয়াং তো রেগে যায়, আরও সেখানে তার পাওয়ার ইউজ করবে। তার আগে সেখানে কোনোভাবেই দড়ি ছিঁড়ে যায়, কিন্তু সময় মতো শোকে ধরে ফেলে। শো ভাবছিল বদমাশ কোন হানকার, কিন্তু সেখানে জিয়াংয়ের পাওয়ার ফিরে আসে। আরও তো লাফ দিয়ে সেখানে নেমে যায়। আরও তারপর সেখানে শুয়ের বাড়ির ভেতরে ঢুকে যায়। শো তার কাছে যায় আর বলে স্যার প্লিজ আমার বাড়ি থেকে বের হয়ে যান। কিন্তু জিয়াংকে দেখে মনে হচ্ছিল তার বের হওয়ার কোনো মুডই নেই। জিয়াং কোথাও যাচ্ছিল, ও তো মনে করে সে সত্যিই চলে যাবে, কিন্তু ও তো সোফায় গিয়ে বসে পড়ে আর বলে আমি আজকে এখানেই থাকবো। কিন্তু শুধু বারবার না করছিল, তাই ও সেখানে তাকে 20,000 টাকা সেন্ড করে। শো তো টাকার সামনে টিকতেই পারে না, আরও বলে ঠিক আছে। তখন আবার জিয়াং ওকে বলে আমার খিদে পেয়েছে। সেখানে শো বলে আমার কাছে শুধুমাত্র নুডলসই আছে। ও তাকে সেটাই আনতে বলে, তাই আমাদের নায়িকা বারবার রান্না করে সেটাই নিয়ে আসে। শো একবার রান্না করে নিয়ে আসে, সেখানে ও বলে অনেক বেশি লবণ হয়ে গেছে। ও আবার দ্বিতীয়বার রান্না করে নিয়ে আসে, ও বলে অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে। আবার তৃতীয়বার ও রান্না করে নিয়ে আসে, ও বলে অনেক বেশি গরম হয়ে গেছে। সেখানে শুধু ওর জ্বালায় পুরাই পেরেশান হয়ে যায়। আর সেখানে একবারে অনেকগুলো খাবার নিয়ে আসে, কারণ ও তো বারবার ভুলই বের করেছিল। কিন্তু সেগুলো তো আবার জিয়াং খাবে না। ও তারপর ভালো করে আরেকবার রান্না করে নিয়ে আসে, সে এক প্লেটই আমাদের হিরো অনেক মজা করে খায়। আর সব কিছু শেষ হওয়ার পর সে তো আমাদের নায়িকাকে বলে আমার বেডরুম কোথায়। শুয়ের তো অনেক বেশি রাগ হচ্ছিল, কিন্তু রেগে মেগেও ওকে তার রুমে নিয়ে যায়। শো বলে এখানে দুইটা রুম আছে, এই রুমে আপনি ঘুমান আর বাইরের রুমে আমি ঘুমাচ্ছি। সেখানে জিয়াং তো একেবারে রাজার মতো গিয়ে সেখানে বসে পড়ে আর ভাবছিল এই ম্যাট্রিক্সের কোয়ালিটি একদমই খারাপ। শো বলে আপনার মতো রাজার সামনে আমার তো কোনো জায়গাই নেই, আপনার আজকে এখানেই কাজ চালাতে হবে, আমি ঘুমাতে যাচ্ছি। আরও দরজা বন্ধ করে চলে যায়। শো তো ঘুমাচ্ছিল, তখনই বাইরে এসে আমাদের হিরো নক করে। ও তো দরজা খুলে, কিন্তু সেখানে আমাদের হিরোকে দেখার পর ওর নজর তো সেখানেই ছিল।
ও তো অবাক হয়ে ভাবছিল সে অনেক বেশি হ্যান্ডসাম। তখনই জিয়াং ওকে বলে কলে পানি আসছে না। সু তো সেখানে চেক করার জন্য যায়। আরও শাওয়ার নিয়ে সেখানে চিল্লাতে শুরু করে এবং তাকে অনেক গালি দিচ্ছিল। সেখানে জিয়াং আসে আর বলে তুমি এসব কি বলছো। সু বলে এরকম ভাবেই পুরোনো জিনিস ঠিক হয়। তখনই শাওয়ার আবার ঠিক হয়ে যায় এবং একেবারে গিয়ে জিয়াংয়ের উপরে পানি পড়েছিল। সেখানে জিয়াং বলে তুমি ইচ্ছে করে করেছ তাই না। সু বলে না একদমই না, কিন্তু মনে মনে ভাবছিল হ্যাঁ ইচ্ছা করেই করেছি। এখন তুমি দেখতে থাকো আমি তোমার সাথে কি করব। সু গিয়ে আবারও শোয়, কিন্তু সেখানে আবারও জিয়াং চলে আসে আর বলে লাইটিং অনেক বেশি। সু বলে তো এখন আমি কি করব। ও বলে লাইট বন্ধ করো, তাই ও সেখানে সব লাইট বন্ধ করে। তারপর সু তো আবারও গিয়ে শুয়ে পড়ে। আর সেখানে আবার অনেক বেশি আওয়াজ আসছিল আর ও তো সেখানে ঘুমাতেই পারছিল না। অন্যদিকে জিয়াং তো বাড়ির এক এক জিনিস দিয়ে ম্যাজিক করছিল আর ভাবছিল এখন এখানে আমার ম্যাজিক কাজ করছে। এই সব কিছু কি এই বোকা মেয়েটার জন্য। অন্যদিকে অন্য সব আওয়াজে তো সুইর অবস্থা পুরাই খারাপ হয়ে যায়। ওর তো ইচ্ছা করছিল আমাদের হিরোর মাথায় পুরো ফাটিয়ে ফেলতে। ও তো রেগে সেখানে জিয়াংকে অনেক বেশি চিল্লিয়ে চিল্লিয়ে গালি দিচ্ছিল আর নিজেকে শান্ত করে। আরও নিজেকে নিজেই বোঝাচ্ছিল আমি শুধুমাত্র টাকার কথাই ভাববো আর কিছু না। টাকা কামানোর জন্য আমার তো এরকম করতেই হবে, আর শুয়ে পড়ে। অন্যদিকে সকালে ওঠার পর তার অবস্থা এরকম ছিল। ও তো রেগে সেখানে হাসে। ও বাইরে আসার পর ওকে জিয়াং বলছিল তুমি কি বাইরে ঘুরতে গিয়েছিলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি রাত্রে একদমই ঘুমাওনি। সেখানে সু বলে সব তোমার জন্য হয়েছে। সেখানে জিয়াং তার টেডি সরায় আর বলে তুমি এখানে চলে আসো। সু না করে, কিন্তু সে ইশারা করেছিল। সু ভাবে সে কি বদমাইশ হয়ে গেছে, সে এরকম চালাকি হাসি দিচ্ছে, কি জানি তার কি মতলব। আর ও তো জিয়াং এর এরকম ব্যবহার দেখে পুরাই ঘাবড়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তার কিছুক্ষণ পর পরই তো জিয়াং ভাবছিল আবার সবকিছু এখানে শিফট করাতে হবে। তারপর ও তো সেখানে সবকিছু শিফট করিয়ে ফেলে। শুধু বাড়িতে আসার পর পুরাই শকটে চলে যায়, কারণ সে তো অ্যালকোহল খাচ্ছিল। শুধু ওকে সেখানে এরকম করতে মানা করে, কিন্তু ও তো সেখানে ওকেই ধরে ফেলে আর একেবারে টান মেরে ওর কাছেই করে ফেলে। আর তারপর সুকে কিস করার জন্য তার কাছে আসার চেষ্টা করে। সু রেগে তাকে অনেক জোরে একটা চড় মারে। এতে জিয়াং ও তো অনেক শকড হয়, কিন্তু বলে অনেক মজা পেয়েছি আর সেখানে ওর হাতে কিস করে। আরও সুকে বলে আবারও মারো। সু বলে না একদমই না, আর ও তো ওঠার চেষ্টা করে, কিন্তু এখানে দুজনের কিস হয়ে যায়। সু তো অনেক বেশি ঘাবড়ে যায় আর তাকে অনেক জোরে দূরে সরায়। আর ওর ধাক্কার কারণে তো সেখানে জিয়াং একেবারে নিচেই পড়ে গিয়েছিল। ও জলদি করে তার রুমে আসে। সু বলে সে বদমাইশ আমার প্রথম কিস আমার কাছ থেকে চুরি করে নিয়েছে। তারপরে সিনে দেখা যায় দুজনের রোমান্স চলছিল। তখনই আমাদের নায়িকার ঘুম ভাঙে আর ও তো অবাক হয়ে যায় আর বলছিল আমি এত খারাপ স্বপ্ন কিভাবে দেখতে পারি। কিন্তু পেছনে তাকানোর পর ও তো অবাক হয়ে যায়, কারণ পেছনে জিয়াং ছিল। সু বলে তুমি এখানে কেন। ও বলে আমাকে প্রশ্ন করা বন্ধ করো আর বলো আমি কেন নিচে ফ্লোরে পড়াছিলাম। সু বলে কেন তোমার কি মনে নেই। ও বলে না। সু ভাবছিল ভালোই হয়েছে তার কোনো কিছু মনে নেই, তাকে একটা গল্প শোনাতে হবে। তখনই জিয়াং ওকে বলে আমার গাল অনেক বেশি ব্যথা করছে, তুমি কি আমাকে থাপ্পড় মেরেছ। আরও তো মনে মনে ভাবছিল কালকে ড্রিঙ্ক করার পর আমার সাথে কি এরকম হয়েছে যে আমার পাওয়ার কিছুটা ফেরত এসেছে। সো এসব শোনার পর বলে আমি কেনই তোমাকে থাপ্পড় মারবো, কালকে রাতে এসে দেখি তুমি অনেক বেশি মাতাল। 3টা অ্যালকোহলের বোতল তুমি শেষ করেছ। আমি ভেতরে আসার পরই তুমি আমাকে বললে তুমি কাপল ডান্স করতে চাও। তারপর তুমি আমার সাথে ডান্স করলে, কিন্তু কিছুক্ষণ পর আমি তোমাকে বললাম আমি ক্লান্ত হয়ে গেছি। তখন তুমি নিজেকে মারতে শুরু করলে আর নিজেকে থাপ্পড় মারতে মারতে তুমি সেখানেই শুয়ে পড়েছিলে। চিয়াং তো এসব শোনার পর বলে তোমার কি আমাকে গাধা মনে হয়। সো বলে না সত্যি আমরা ডান্স করেছিলাম। আরও কিছু বাহানা বানিয়ে সেখান থেকে চলে যায়। তার যাওয়ার পরপরই তো জিয়াং ভাবছিল যদি ডান্স করলে আমার পাওয়ার আসে তাহলে আমি আবারও ডান্স করব। অন্যদিকে শুধু ডিম ভাজছিল আর ভাবে যখনই জিয়াং তার কাছে আসে তার সে লকেট জলজল করতে শুরু করে। আসলে দুই জিনিসটার কি কোনো কানেকশন আছে। তখনই পেছন থেকে জিয়াং আসে আর বলে ও আচ্ছা আমরা ডান্স করেছিলাম, চলো আবারও ডান্স করি। সু বাহানা বানায় আর বলে আমার খাবার বানাতে হবে আর আমার দাদির কাছেও যেতে হবে, আমরা যা করার একটু পরে করি। সেখানে ও তো রাজি হয়ে যায় আর চলে যায়। পেছন থেকে ও ভাবছিল সে কোনো পিশাচিনীর থেকেও কম না।
তারপরও তো স্যান্ডউইচ বানিয়ে নিয়ে আসে, যা জিয়াং তো অনেক মজা করে খেয়ে ফেলে আর আমাদের নায়িকার দিকে তাকায়। শুয়োর চাউনি দেখে অনেক বেশি ঘাবড়ে যায় আর সেখানে খেতেও পারছিল না। সেখানে জিয়াং ভাবছিল আমি কালকে রাতে ডান্স করেছিলাম, আমার আবারও সেটা ট্রাই করতে হবে। এখন যখন ডান্স করার জন্য আমার পাওয়ার বেড়ে গেছে, আমি তো 50 বারের মতো ডান্স করব, তাহলে আমার সব পাওয়ার ফিরে আসবে। সো ভাবে সে যাতে কোনো রকম ভাবেই জানতে না পারে আমাদের কিস হয়েছিল, না হলে তো সে আমাকে কিস করতে করতে একেবারে খেয়েই ফেলবে। শুয়ের খাওয়ার পরপরই তো সেখানে ও তাকে টানতে টানতে নিয়ে যায় এবং তার সাথে ডান্স করতে শুরু করে দিয়েছিল। চিয়াং ভাবে কোনো কিছুই তো ফিল হচ্ছে না, আর ও বলে আমরা কি সত্যি ডান্স করেছিলাম? শো বলে না, আমরা ডান্স করিনি। ও বলে তাহলে আমরা কি করেছি? শো বলে আমার তো মনেই পড়ছে না, আমি তোমাকে মনে করে তারপর জানাবো। শো এসব বলে যখন চলেই যাবে, চিয়াং ওকে বলে তুমি আমাকে এখনই বলো, না হলে কিন্তু আমি আমার ম্যাজিক পাওয়ার ইউজ করব। কিন্তু অবাক করা বিষয়, সেটাকে অ্যাটাক করার চেষ্টা করে কিন্তু তার ম্যাজিক কোনো কাজই করে না। সেখানে জিয়াং ভাবছিল এ ওরা তো আমার মায়ের, আমার এরকম কেন ফিল হচ্ছে, যেমন আশেপাশে আমার মায়ের কোনো চিহ্ন আছে। শোয়ের লকেটও সেখানে শাইন করতে শুরু করে, যেটা আমাদের হিরো কিছুটা নোটিস করে, কিন্তু ও ঠিক মতো কিছু দেখার আগেই ও সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সু তার গ্র্যান্ডমার কাছে যায় আর তাকে বলে প্লিজ আমাকে লকেটের ব্যাপারে সবকিছু বলেন। সেখানে গ্র্যান্ডমা তাকে সবকিছু বলে আর বলে সে ইমমর্টাল ব্যক্তি, আমাদেরকে প্রমিস করেছিল সে সবসময় আমাদের পরিবারকে রক্ষা করবে। অন্যদিকে জিয়াং বসে কাহিনী ভাবছিল, যেখানে ওকে ওর মা বলেছিল সে ভুলবশত একবার দুনিয়াতে চলে আসে আর সেখানে একজন মানুষ তাকে সাহায্য করেছিল, আর তখন সে প্রমিস করেছিল সে সব সময় তার পরিবারকে রক্ষা করবে আর সে পুরো জেনারেশনকেও রক্ষা করবে। অন্যদিকে শুধু বাড়িতে আসার পরই জিয়াং ওকে জিজ্ঞেস করে এখন চুপচাপ আমাকে বলো রাতে কি হয়েছিল। শুধু বাহানা বানাচ্ছিল, তখন ও বলে আমি তোমাকে প্রমিস করব তুমি যদি আমাকে সবকিছু বলো, আমি তোমাকে সব সময় রক্ষা করব। সু বলে তোমার আমাকে রক্ষা করতে হবে না, আর আমি তোমাকে কিছু বলবো না। জিয়াং বলে ঠিক আছে, তাহলে আমি আমার ম্যাজিক ইউজ করে সব খুঁজে বের করব। সু তো ঘাবড়ে ওর কাছে চলে আসে আর কি ওকে জিজ্ঞেস করে তুমি সব জানতে পেরে গেছো? ও বলে না, একদমই না। আরও তো সুকে বাহানা বানিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। ওর যাওয়ার পরপরই তো ও বই সামনে নিয়ে ভাবছিল যাই হোক কিস হওয়া দরকার ছিল না, যদি কেউ জানতে পেরে যায় কিস করার মাধ্যমে আমি আমার পাওয়ার ফিরে পাই আমার তো অসম্মান হয়ে যাবে, আর সবাই তো আমাকে নিয়ে হাসবে যে আমি ডেমন কিং আর কিস করে পাওয়ার বাড়াই। সব ভেবেই তো ও লজ্জা পাচ্ছিল। তারপর রাতে তো সে সব স্বপ্ন দেখতে শুরু করে আর এই কারণে রাতে ওর ঘুমই আসে না। আরও ভাবছিল নিশ্চয়ই অন্য কোনো পদ্ধতি আছে। তারপরে সিনে আমাদেরকে দেখানো হয় শুধু খাবার বানাচ্ছিল। ও তো সেখানে একটা জার নেওয়ার জন্য যায়, কিন্তু সে জারটা তার উপরেই পড়ে যাচ্ছিল। তখন একটা ম্যাজিক্যাল শক্তি তাকে আমাদের নায়িকার কাছে নিয়ে যায় আর এই কারণে সে জার তার উপরে গিয়ে পড়ে। ও তো রেগেছিল। সু বলে আমি কি তোমাকে ডেকেছি নাকি? জিয়াং বলে কি জানি কেন আমি নিজেই চলে আসলাম। সু ভাবে হয়তো আমি যখনই বিপদে পড়বো সে নিজে নিজেই সেখানে চলে আসবে, এই লকেটের কারণেই এই সব কিছু হচ্ছে, আমার তো ট্রাই করতে হবে। তারপরে সিনে দেখা যায় আমাদের হিরো তো শাওয়ার নিচ্ছিল। সেখানে সু তো অবাক হয়ে ওকে দেখছিল আর ভাবে আমি তো আবারও ট্রাই করতে চাই। সেখানে জিয়াংয়ের নজরও তো ওর উপরেই ছিল, তাই ও সেখানে কিছুই করতে পারে না। আর সে আবারও কিছু করতে যাবে তখনই ও পেছনে ঘোরে, তাই শুধু ইচ্ছে করে বিপদেও পড়তে পারছিল না। তারপর আমাদের হিরো যখন এক পাশ দিয়ে যাচ্ছিল ও তো ইচ্ছে করেই পড়ে যায়, আর আমাদের হিরো তো একেবারে সময় মতো বালিশ হয়ে ওর নিচেই চলে আসে। সু তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়, আরও ভাবছিল এখন আমি যা কেস করেছি তার সবই তো সত্য, তাই সে এখন আমার ক্ষতি আর করতেই পারবে না, কারণ আমি যদি বিপদে পড়ি তারই তো আমাকে রক্ষা করতে হবে। তারপর দেখা যায় ও তো রানী হয়ে বসেছিল আর জিয়াংকে দিয়ে সব কাজ করাচ্ছিল। সেখানে রেগে তো জিয়াং আসে আর বলে আমি আর কাজ করতে পারবো না। সু বলে কিছুই করার নাই, তোমার তো কাজ করতে হবে। রাতে জিয়াং ভাবছিল যদি কিস করলে আমার পাওয়ার ফিরে আসে তাহলে আমাকে কিস করতে হবে। তারপর ও তো সেখানে আস্তে আস্তে একেবারে শুয়ে রুমেই পৌঁছে যায়, আর ও তো সেখানে ওকে কিস করার জন্য সেখানে যাচ্ছিল, কিন্তু আমাদের নায়িকা ঘুরে অন্যদিকে শুয়ে পড়ে। জিয়াং এসব দেখার পর তো আবার আরেক পাশে যায় ওকে কিস করার জন্য, কিন্তু ও ঘুরে আবারও আরেক পাশে চলে যায়। তারপর ফাইনালি অনেক কষ্ট করার পর ও সেখানে ওকে কিস করতে পারে, আর ও সেখানে ফিল করতে পারে তার সুপার পাওয়ার ফেরত আসছে। কিন্তু ঠিক সে সময় আমাদের নায়িকার জ্ঞান ফিরে আসে আর সে তাকে অনেক জোরে একটা মারে।
তারপর দুজনে বসেছিল। শু বলে, তুমি প্রথমত আমার রুমে ঢুকেছ, আবার আমাকে কিসও করেছ। জিয়াং তো ড্রামা করে আর বলে, আমার মাথা অনেক বেশি ঘুরছিল তাই এরকম হয়ে গেছে। শু বলে, মাথা ঘুরলে তুমি তোমার রুমে যেতে, আর ভালো না লাগলে মাথা তুমি দেওয়ালের সাথে মারতে, তুমি কেন অন্ধ হয়ে আমার রুমে প্রবেশ করেছ। সেখানে জিয়াং ভাবে, সে যদি জানতে পারে যে তাকে কিস করলে আমার পাওয়ার বাড়ে তাহলে কি জানি কি হবে। শু তো সবকিছুই শুনতে পায়, কিন্তু ও এখন তাকে বোঝাতে চাচ্ছিল না যে সে তার মনের কথা বুঝতে পারে। তাই ও তো জিয়াংকে বলে, তুমি আবার আমাকে পছন্দ করো না তো। ও বলে, না একদমই না। শো বলে, তুমি না নিজেকে ডায়মন্ড কিং দাবি করো, তুমি এখন এত নিচে নেমে গেছো, মেয়েদের রুমে প্রবেশ করা শুরু করে দিয়েছো। আরও তো মন ভরে জিয়াংকে অনেক কথা শোনায়। জিয়াং বলে, আমার ভুল হয়ে গেছে, প্লিজ এবার আমাকে ক্ষমা করে দাও। আরও শুয়ের কাছে ক্ষমা চাওয়ার পর সেখান থেকে চলে যায়। শু তো পুরাই শকড, কারণ সে নত হয়ে ক্ষমা চেয়েছিল। তারপরে সিনে সেখানে জিয়াং অফিসে ছিল, আর ওকে দেখে মনে হচ্ছিল ওর শরীরে কোনো শক্তিই নেই। সে তো মিস্টার শিন নামের একজন লোককে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে বলতে পারেন কি এরকম করা যায় যাতে সেই মেয়েটা নিজেই আমাকে কিস করতে চাইবে। মিস্টার শিন বলে, এর মানে আপনার কোনো মেয়েকে পছন্দ, আপনি কি সেই মেয়েকে ভালোবাসেন। ও বলে, না একদমই না, আমি শুধুমাত্র ওকে কিস করতে চাই। সেখানে মিস্টার শিন বলে, ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আর সে তো ওখানে কিছু উপহার এবং অনেকগুলো বই নিয়ে আসে, আর বই দিয়ে আমাদের হিরোকে বলে এতে কাজ হয়ে যাবে। জিয়াং বলে, এগুলো কি। তখন মিস্টার শিন বলে, এগুলো হচ্ছে নোবেল, যা মেয়েরা অনেক বেশি পছন্দ করে, তাই নোবেল মোতাবেক আপনিও এরকম করলে সে মেয়ে আপনাকেও পছন্দ করবে। ও তো একটা বই পড়ছিল যেখানে বলা হয় তুমি মেয়ের কাছে যাও, তার কোমরে হাত দাও এবং তার কাছে গিয়ে তাকে কিস করো। এসব পড়ে তো ওর মনে হচ্ছিল তার শরীরে কোনো শক্তিই নেই। তাকে সেখানে মিস্টার সেন বলে আরও বই আছে, আর তাকে অনেকগুলো বই পড়াতে শুরু করে। আর নানা অ্যাঙ্গেলে আমাদের হিরো সে বই পড়ছিল। অন্যদিকে আমরা জানতে পারি তার গ্র্যান্ডমার সার্জারি হয়ে গিয়েছিল এবং সে এখন পুরো ফিট অ্যান্ড ফাইন। শু আর দাদি কোথাও যাওয়ার প্ল্যানিং করছিল। অন্যদিকে ফাইনালি আমাদের হিরো সব বই পড়ে শেষ করে ফেলে। আরও ভাবছিল এবার তো আমি সাকসেসফুল হবই, সে নিচে এসে আমাকে কিস করবে। ও বলছিল, আমি সব শিখতে পেরে গেছি, প্রথমত মেয়েদেরকে নিজের ফিগার দেখাও, দ্বিতীয়ত বডি টাচ করতে দাও, আর তৃতীয়ত তার মধ্যেই ঢুকে যাও। মিস্টার শিন বলে, আপনি তো সব শিখতে পেরে গেছেন, আপনাকে অনেক কনফিডেন্ট মনে হচ্ছে। মিস্টার শিন ওকে একটা জামা দেয় আর বলে, এটা হচ্ছে আপনার হাতিয়ার। অন্যদিকে দেখা যায় আমাদের হিরো তো সে জামাটাই পরেছিল। জিয়াং সেটা পরার পর আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক প্র্যাকটিসও করছিল কিভাবে কি করতে হবে। শু তখনই বাড়িতে ওর গ্র্যান্ডমাকে নিয়ে প্রবেশ করে। হঠাৎ করেই ওর সামনে জিয়াং চলে আসে, আর সামনেও দেখে না, বলছিল, আমার ফিগার কত ভালো তাই না, আমি আসলে অনেক বেশি সেক্সি, তুমি কি আমাকে টাচ করতে চাও। এসব দেখার পর তো গ্র্যান্ডমা পুরাই শকে চলে যায়, আরও তো সেখানে তার এখানেও থাপ্পড় মারে আর বলে, তুমি কোথায় টাচ করতে চাও। এসব বলার পর জিয়াং যখন সামনে তাকায় সে তো পুরাই ঘাবড়ে যায়। গ্র্যান্ডমা তো খুশি হয়ে শুকে বলে, সে কি তোমার সাথে কাজ করে, সে অনেক বেশি সুন্দর, আর সে তো জিয়াংয়ের সাথে অনেক ভালো ব্যবহার করে। আর এসব দেখে শো তো অনেক রেগে যাচ্ছিল। তারপরে সিনে ওরা খাবার খাচ্ছিল, আর সেখানে গ্র্যান্ডমা তো ওর সাথে শোয়ের সেটিং এর কথাই ভাবছিল। সে জিয়াংকে ওর নাম জিজ্ঞেস করে, নাম জিজ্ঞেস করার পর ওকে বয়স জিজ্ঞেস করে, ও বলে 200 বছর। শো ওকে থামানোর জন্য সেখানে পায়ে অনেক জোরে মারে, আর এই কারণে ও তো নতই হয়ে যায়। সেখানে গ্র্যান্ডমা বলে, কি হয়েছে। শো বাহানা বানায় আর বলে, অনেক মশা চলে এসেছে। সেখানে গ্র্যান্ডমা বলে, ও আচ্ছা। আর সেখানে জিয়াংকে বলে, তুমি কি বললে তোমার 200 বছর। সেখানে শু বলে, না না 28 বছর। ও তো গ্র্যান্ডমাকে বলতেই যাচ্ছিল, না না আমার বয়স 200 বছর, কিন্তু জিয়াং ওকে আবারও মারে, তাই ও তো এখানে বলতে বাধ্য হয়, হ্যাঁ আমার বয়স 28 বছর। সেখানে গ্র্যান্ডমা ওকে নানা ধরনের প্রশ্ন করেছিল, আর ও সেখানে উল্টাপাল্টা জবাব দিচ্ছিল, আর শুধু রেগে বারবারই ওকে মারছিল। আর কোনো রকমের সব কিছু সামলে ওকে রুমে নিয়ে যায়। শো ওকে বকছিল আর বলছিল, তুমি কেন এসব জামা কাপড় পরেছো, তুমি কি নাইট ক্লাবে জব করার জন্য এরকম ভাবে প্র্যাকটিস করছো, তুমি কি এসব প্র্যাকটিস করার জন্য আমার বাড়ি খুঁজে পেয়েছো। সেখানে জিয়াং বলে, প্রথমত আমি কোনো নাইট ক্লাবে কাজ করতে চাই না, আমি তোমাকে ইমপ্রেস করতে চাই। আর ও নিজের জ্যাকেট খুলছিল আর বলছিল, দেখো আমি কত বেশি হট। শো বলে, তুমি এসব কি বলছো। ও বলে, আমি অনেক সময় নোটিস করি আমি যখন সোফায় ঘুমাই তুমি অবাক হয়ে আমাকেই দেখো, এর স্পষ্ট মানে হচ্ছে এর মানে তুমি আমাকে পেতে চাও। শো বলে, তোমার মাথা পুরাই খারাপ হয়ে গেছে। ও বলে, আমি দেখেছি তুমি ফোনে লেগে থাকো আর হট ছেলেদেরকে দেখো, আমি দেখেছিলাম তুমি আগের শুক্রবার মোবাইলে কিছু দেখছিলে আর একটা ছেলেকে দেখে স্মাইল করছিলে। শো বলে, সেটা সুইমিং কম্পিটিশন ছিল। চিয়াং বলে, তাই তো 3বার তুমি তাকে দেখছিলে, আর তাও আবার জুম করে করে। শো আর কিছু বলবে, ও বলে, তোমার আর কিছুই বলার নেই। আর সেখানে তার বডি আবার ওকে শো করাচ্ছিল।
আরও সুকে বলে আমাকে হট লাগছে তাই না, আমার বডি অনেক বেশি সেক্সি তাই না। সু তো সেখানে তার চোখ বন্ধ করছিল, কিন্তু সেখানে জিয়াং ওর হাত ধরে এবং তার বডি ওকে টাচ করাচ্ছিল। সু ভাবছিল তার বডি কত বেশি নরম আর কত বেশি সেক্সি। সেখানে জিয়াং বলে আমার বডি অনেক বেশি ভালো তাই না, আমি তোমার সাথে ডিল করছি, তুমি প্রত্যেকদিন 10 মিনিট আমার বডি টাচ করতে পারবে। সু খুশি হয়ে যায় আর বলে কি সত্যি। তখনই জিয়াং আর আমি তোমাকে প্রত্যেকদিন 5 মিনিট করে কিস করব। সু বলে কি তুমি কি আমাকে বোকা মনে করেছো, বডি টাচ করা আর কিস করা অনেক আলাদা, এরকম হলে তো তুমি আমার ফায়দায় উঠিয়ে ফেলবে। সেখানে জিয়াং বলে তুমি আর যেখানে যাও সেখানেই টাচ করতে পারো, তাছাড়া তুমিও তো আমাকে কিস করবে। সেখানে সু বলে ইস তুমি কত খারাপ মানুষ। সেখানে জিয়াং বলে তুমি কি ভাবছো আমি আমার হাত পা টাচ করার কথা বলেছি আর ফেস, এতেও তো লজ্জায় পড়ে যায়। সু বলে সব কিছু বাদ দাও, আমি এরকম কিছুই করব না। সু তো সেখানে ওকে কথা শুনিয়ে তাড়িয়ে দেয়। সেখানে জিয়াং ভাবছিল যদিও আমার প্রথম প্ল্যান কাজ করেনি, কিন্তু আমার কাছে আরও 4টা প্ল্যান আছে, আমার যা চাই আমি তা নিয়েই ছাড়বো। তারপর রাতে ও তো একদমই ঘুমায় না আর সেখানে কমিক পড়ছিল, রোমান্টিক নোবেল পড়ে ও তো সেখান থেকে ডায়লগ শিখছিল যাতে আমাদের নায়িকার সামনে বলতে পারে। সেখানে গ্র্যান্ডমা আসলে ও তো ঘাবড়ে যায়। গ্র্যান্ডমা বলে তুমি কেন এখনো ঘুমাওনি। ও বলে না আসলে আমি কিছু পড়ছিলাম। গ্র্যান্ডমা ওকে কাঁথা দিয়ে চলে যায় আর ও সেখানে তারপর পড়ছিল কিভাবে মেয়েদের চোখে চোখ রেখে কথা বলতে হয়, আর সারা রাত ধরে সেটাই প্র্যাকটিস করতে শুরু করে। তারপর দেখা যায় ও তো সকালে অনেক প্যারেশান ছিল, কারণ তার গলা পুরোই ভেঙে গিয়েছিল, কারণ সারা রাত ধরে সে প্র্যাকটিস করেছে, কিন্তু এখন তো কিছুই বলতে পারছিল না। ও কোনো রকম ভাবে নিজের আওয়াজ ঠিক করে এবং গ্র্যান্ডমাকে বলে সু কোথায়। গ্র্যান্ডমা বলে সে তো মার্কেটে গেছে। তখন তো একেবারে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যায় এবং নানা ধরনের ভাব দেখাচ্ছিল আর ভাবছিল শোকে দেখার পর পাগলই হয়ে যাবে। তখনই ফাইনালি আমাদের নায়িকাও সেখানে চলে আসে আর জিয়াংয়ের এত আজব ব্যবহার দেখে ওর মুখিত ব্যাকা হয়ে যায়। শো বলে তুমি বাড়ির বাইরে কি করছো, তখন ও তো অনেক স্টাইল মেরে ওর কাছে আসে আর ও রাতে যেসব ডায়লগ শিখেছিল সবই তো আস্তে আস্তে সেখানে বলতে শুরু করে। সেখানে আশেপাশে যত মানুষজন ছিল সবাই তো এই সব কিছুই দেখছিল। ও তো সেখানে শোকে বলছিল জানে মন আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি আর তুমি এখন এসেছো। শো বলছিল তোমার গলা থেকে আওয়াজই আসছে না আর তুমি কি সব ডায়লগ মারছো, কিন্তু এসব কিছু দেখে কিন্তু পাবলিক অনেক বেশি মজাই নিচ্ছিল আর এক একজন তো এসব কিছু দেখে সেখানে ভিডিও করছিল। কিন্তু এখনও আমাদের হিরো সেখানে ডায়লগ মারছিল বেবি আজ থেকে সকালের সব কিছু আমি সামলে নিব। শুধু ভাবছিল সে এক ডায়লগ থেকে লাভ দিয়ে আবার কোন ডায়লগে চলে গেল। আর আমাদের হিরো তো সব কিছুর পরে হ্যাপি হচ্ছিল আর ভাবছিল আমার সব কিছু কাজে দিয়ে গেছে, সে আমার একেবারে সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেছে। সেখানে শোকে সরতে বলে, কিন্তু ও বলছিল কিস না করলে আমি তোমাকে ছাড়বো না। ও বলে ঠিক আছে চোখ বন্ধ করো। আমাদের হিরো তো হ্যাপি হচ্ছিল, কিন্তু আমাদের নায়িকা ওকে লাথি মেরে সেখান থেকে চলে যায়। আমাদের হিরো তো ভাবছিল বইয়ে তো এরকম লেখাই ছিল না, কাহিনী কিভাবে চেঞ্জ হলো। তারপরে সিনে শুধু রান্না করেছিল আর ও তো সেখানে ওকেই ঘুরে ঘুরে দেখছিল। সেখানে জিয়াং ভাবছিল কিচেনই সেই জায়গা যেখানে সব থেকে ভালো রোমান্স হয়। তখন তো কোনো কিছুই আমি করতে পারলাম না, কিন্তু এখন ঠিকই করব। প্রথমে ও তো সেই বইটাকে সাইডে রাখে এবং অনেক রোমান্টিক হয়ে আমাদের নায়িকার কাছে যায় আরও গিয়ে শোকে বলে সব কাজ তুমি আমার উপরে ছেড়ে দাও। শো বলে তুমি আদৌ কিছু পারো। চিয়াং বলে না, কিন্তু তোমার জন্য শিখে নিব। শো বলে ঠিক আছে তুমি আমাকে আলু ধুয়ে দাও। তারপর আলুগুলোকে আস্তে আস্তে কুচি কুচি করে কাটবে আর সেটা দিয়ে খাবার রান্না করবে। আর সেখানে আমাদের হিরো তো অবাক হয়ে দাঁড়িয়েছিল আর আমাদের নায়িকা ওকে কাজ দিয়ে চলে যায়। জিয়াং তো আলু নিয়ে ভাবছিল কমিকে তো আলু ধোয়ার কথা লেখাই ছিল না, কমিকে তো লেখা ছিল সে আস্তে করে আমার দিকে তাকাবে, আমাদের দুজনের চোখ মিলবে, সে আমার কাছে আসবে আর আমাদের কিস শুরু হয়ে যাবে। আর অনেক ফানি ভাবে সে তো সেখানে সব কিছু দেখাচ্ছিল। জিয়াং তো এরকম করেছিল আর বলছিল এরকম স্টাইলে আমাদের কিস হতো, তাও আবার অনেকক্ষণ। কিন্তু সে বুকের মতো কেন কোনো কিছু হচ্ছে না, মানে আমাদের বোকা ডেমন কিং এটাই ভাবছিল সে যেরকম ভাবছে যেরকম পড়ছে সেরকমই হবে। অন্যদিকে শুধু বাইরে থেকে বাড়িতে আসে আর তাকে দেখার পরে আমাদের হিরো ভাবছিল যদিও আমার আগের উপায়গুলো কাজ করেনি, কিন্তু বুকে আরেকটা উপায় লেখা আছে, জমিনে পড়ে যাওয়া এবং বাই মিস্টেক কিস হয়ে যাওয়া। সু তো মনের সব কথাই শুনতে পাচ্ছিল আর ভাবে কি জানি কোন বই থেকে সে আজব এসব ঘটনাগুলো পড়ছে। সেখানে জিয়াং তো অনেক বেশি স্টাইল মেরে আস্তে আস্তে ওর কাছে যাচ্ছিল ওর উপরে পড়ার জন্য, আরও যখনই গিয়ে শুয়ের উপরে পড়তে যাবে শুধু আগে আগে সরে যায়। এই কারণে জিয়াং তো একেবারে নিচে ধপাস করে পড়ে যায় আর শুয়ের তো এই সব কিছু দেখে অনেক হাসি পাচ্ছিল।
সেখানে শোকে বলে, তুমি 1 সেকেন্ডে কিভাবে নিচে পড়ে গেলে, তুমি আজব কী সব বই পড়ছো। কিন্তু জিয়াং তো হঠাৎ করেই বসে পড়ে আর বলে, আমার কিস চাই। শো অবাক হয়ে বলে, তোমার গাল। তারপর তো জিয়াং তার গাল নিয়ে বসে পড়ে, তার গালে একেবারে লাল দাগ হয়ে গেছে। শো ওষুধ নিয়ে ওর কাছে আসে আর বলে, তুমি এখানে ওষুধ লাগিয়ে নাও। কিন্তু জিয়াং তো ঠিক মতো লাগাতেই পারছিল না। শো বলছিল, তুমি কি ওষুধ লাগাচ্ছ নাকি নেল পলিশ লাগাচ্ছ। আর ও নিজেই তাকে আস্তে আস্তে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। জিয়াং ভাবছিল, এখন বুঝতে পারছি কেন আমার প্ল্যানিংগুলো একদমই কাজ করছে না, কারণ সে তো একদমই সেরকম মেয়ে নয়, সে অনেক বেশি জেন্টাল। শো তো এসব শুনে অবাক, ও তো সেখানে শুয়ের দিকে তাকায় আর বলে, সে কত বেশি সুন্দরী। মানে মনে মনে বলছিল, এ কথা শোনার পর আমাদের নায়িকা ওর গালে অনেক জোরেই টাচ করে ফেলে। ও তো চিল্লিয়ে বলে, তুমি কি করছো, তুমি কি জানো না আমার গালে ব্যথা করছে। শো বলে, তোমার দোষ, তুমি কি ভাবছো আমি বাইরে গেলাম, তুমি এই জায়গা একদমই ভিজাবে না আর কোনো শয়তানিও করবে না। আর শো মনে মনে ভাবছিল, সেরকম জামা কাপড় পরে আমাকে কিস করার চেষ্টা, আমাকে সেডুস করার চেষ্টা আর আমাকে অ্যাক্সিডেন্টালি কিস করার চিন্তা ভাবনা তুমি ছেড়েই দাও। তারপরে সিনে তারা দুজনেই রাতে খাবার খাচ্ছিল। জিয়াং তো খাবার খাচ্ছিল আর স্মাইল করছিল আর ভাবে, আমি বুঝতে পেরেছি, যদিও আমার সব প্ল্যানিং শেষ হয়ে গেছে, কিন্তু বুঝতেই পারছি দুর্বল লোকদের প্রতি তার অনেক মায়া হয়। শো ওকে বলে, তুমি কি ভাবছো আর কেনই বা এত স্মাইল করছো। ও বলে, আমি কি ভাববো। শো ভাবে, হ্যাঁ আমি সব বুঝতেই পারছি তুমি কি ভাবছো। তারপর জিয়াং তো সেখানে ইচ্ছা করে নিজের ম্যাজিক ইউজ করে সেখানে বিদ্যুৎ ফেলে আর নিজেই ভয় পাচ্ছিল। মানে ও নিজেই ম্যাজিক করে বজ্রপাত করছিল আর নিজেই ভয় পাচ্ছিল। সেখানে গ্র্যান্ডমা তো ওকে সামলাতে শুরু করে আর বলছিল, তুমি ভয় পেও না। আর শুধু অবাক হয়ে ভাবছিল সে কত বড় অ্যাক্টিং বাজ। আর ওর ভয় পাওয়ার নাটক দেখেও ভাবছিল তার অ্যাক্টিং একদমই ভালো না। শো বলে, তুমি কি সত্যি বজ্রপাতে ভয় পাও। ও বলে, হ্যাঁ। আর সে নিজে আবারও নিজের ম্যাজিক করে ঠান্ডার স্ট্রাইক করায় আর নিজেই ভয় পাওয়ার অ্যাক্টিং করছিল। এখানে আমাদের নায়িকা কিন্তু জানতো না সে তার ম্যাজিক ইউজ করে বজ্রপাত পড়াচ্ছিল। সেখানে গ্র্যান্ডমা ওকে জিজ্ঞেস করে, তুমি কেন বজ্রপাতে এত বেশি ভয় পাও। সেখানে জিয়াং বলছিল, আমাকে শাস্তি হিসাবে বের করে দেওয়া হতো আর এই বজ্রপাতের মধ্যেই আমাকে বসে থাকতে হতো, তাই আমার ট্রমা হয়ে গেছে। কতবার আমার উপরে বজ্রপাত পড়তে নিয়েছিল, কিন্তু আমি অনেক কষ্টে বেঁচেছি। শুধু ওর কথা শুনে একবার মনে মনে ভাবে, যদিও সে ডায়মন্ড কিং, কিন্তু কত অসহায়, কতই না কষ্ট সে সহ্য করেছে। সেখানে গ্র্যান্ডমা ওকে বলে, যাও তুমি এখন শুয়ে পড়ো। সেখানে জিয়াং বলে, আমার একা ঘুমাতে ভয় হচ্ছে। তখন তো গ্র্যান্ডমা একেবারে শুয়ের দিকে তাকায়, শুধু অবাক হয়ে ভাবছিল সে কেন আমাকে দেখছে। তখন গ্র্যান্ডমা ওকে বলে, আজকে তোমার রুমে, তুমি ওকে নিয়ে নাও। শুধু বলছিল আমার রুমেই কেন, কিন্তু ও বলছিল বেচারা কত ভয় পেয়েছে আর সে বিছানা করার জন্য চলে যায়। তখন জিয়াং তো আমাদের নায়িকাকে দেখে স্মাইল করছিল আরও ভাবছিল, এখন তো আমি ইনোসেন্ট হয়ে গেছি, এখন তার সাথে শুয়ে পড়বো আর তাকে কিসও করব। শো এখন বুঝতে পারে সবই তার ড্রামা ছিল। রাতে শো তো অনলাইনে সার্চ করছিল বৃষ্টি কখন আসবে, আর ও তার বান্ধবীকেও কল করে। ওর বান্ধবী বলে, আজকে কোনো বৃষ্টি আসেনি আর কোনো বজ্রপাতও তো হয়নি। শো ভাবে, এর মানে সব কিছু সে ইচ্ছা করে করেছে। শোয়ে দাঁড়িয়ে যাওয়ার পরপরই তো শো সেখানে অনেক রেগে তার কাছে আসে, মনে হচ্ছিল ও তাকে মেরেই ফেলবে। আর সেখানে জিয়াং তো পুরাই ভয় পেয়ে যায়। তারপর দেখা যায় সে তার সব জিনিসপত্রর সাথে সাথে ওকেও আউট করে দেয়। সে বেচারা তো গিয়ে সোফায় বসে পড়ে আর বলে, তোমার হৃদয় তো পাথর দিয়ে বানানো। আর বই দেখে ভাবছিল এই বই মোতাবেক তো কিছুই হলো না, আরও অনেক বেশি আপসেট হয়। তারপর সকালে শো সেখানে আসার পর দেখতে পায় ও তো সোফায় ঘুমাচ্ছিল। ও তার কাছে এসে ওকে দেখছিল আর ভাবছিল ঘুমালে ওকে কতই না কিউট লাগে। তারপরও মার্কেটে যায় আর কিছুক্ষণ পর ফিরেও আসে। বাড়িতে আসার পর দেখতে পায় জিয়াং তো জেগে গেছে আর কিচেন রুম থেকে ও আওয়াজ পায়। সেখানে যাওয়ার পরও দেখতে পায় গ্র্যান্ডমাকেও সাহায্য করছিল খাবার বানাতে। তারপর তারা সবাই মিলে খাবার খাচ্ছিল আর সেখানে গ্র্যান্ডমা তাকে অনেক ভালোভাবে ট্রিট করে। সেখানে জিয়াং তো ভাবছিল 3 মাস হয়ে গেছে আমার গ্র্যান্ডমার সাথে আমার কোনো দেখাই হয় না, আর আমি তার হাতের খাবারও খেতে পারছি না। আমি আমার দাদিকে অনেক বেশি মিস করছি, কি জানি সে কি আমাকে মনে করছে নাকি, তার পিঠের ব্যথা কমেছে কিনা। শো তো সব শোনে আর ভাবছিল সে তার বাড়িতে যেতে চায়, কারণ সেও সবাইকে অনেক মিস করে। তাই ও ডিসাইড করে ও জিয়াংকে সাহায্য করবে।
তারপরে সিনে শো তাকে বলে তোমার সুপার পাওয়ার ফেরত আনতে আমি তোমাকে সাহায্য করব। জিয়াং বলে তাহলে আমি কি তোমাকে কিস করতে পারবো? ও বলে না, একদমই না, তুমি আমাকে টাচ করতে পারো, আমার 3টা রুল আছে। প্রথমত তুমি শুধুমাত্র আমাকে টাচ করবে, কিস করতে পারবে না। দ্বিতীয়ত আমার দাদির সামনে দূরত্ব বজায় রাখবে। আর তৃতীয়ত আমার অনুমতি ছাড়া কিছু করবে না। সেখানে জিয়াং বলে টাইমিং কত? ও সেখানে বলছিল 10 মিনিট। ও বলে তাহলে তো আমার বাড়ি যেতে যেতে 6 মাস লেগে যাবে। ও বলে না না, ঠিক আছে, তাহলে 30 মিনিট। তারপর ওরা সেখানে 30 মিনিট পর্যন্ত হাত ধরেছিল। এরকমভাবে 30 মিনিট হয়ে যাওয়ার পর তারা হাত ছেড়ে দেয়। তারপর শো বলে কালকে দাদি বাড়িতেই থাকবে, তাই তার ঘুমিয়ে যাওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। জিয়াং তো হ্যাপি হয়ে বলে আমার এনার্জেটিক ফিল হচ্ছে। তারপর রাতে আবারও তারা হাত ধরেছিল। শুধু নাটক দেখছিল আর ও তার হাত ধরে বারবার এরকমভাবে ঘষছিল। শো বলে এরকম করবে না, না হলে কিন্তু আমি চলে যাব। ও বলে ঠিক আছে, আমি আর করব না। আর তার হাত অনেক জোরে ধরে আর তার কাঁধেই মাথা রেখে সে ঘুমিয়ে পড়ে। তখনই সেখানে গ্র্যান্ডমা চলে আসে, দুজনেই তো লাফ দিয়ে উঠে পড়ে। সেখানে গ্র্যান্ডমা বলে তোমরা দুজনে এখনো ঘুমাওনি? শো বলে আমরা কিছু কাজ করছিলাম। সেখানে গ্র্যান্ডমা বলে ঠিক আছে, তোমরা ঘুমিয়ে যেও, তাও আবার তাড়াতাড়ি। তারপর চলে যায়। সেখানে জিয়াং বলে হাত না ধরে আমরা হাক করতে পারি, তাহলে তো 10 দিনে আমার সব পাওয়ার ফিরে আসবে। ও বলে না, একদমই না। জিয়াং বলে তাহলে চলো আমরা কিস করি। ও বলে না। আমাদের হিরো বলে কিসে কি সমস্যা, আমরা তো সেদিনও কিস করেছিলাম। শো বলে সেদিন পরিস্থিতি অন্যরকম ছিল, তুমি মাতাল ছিলে। জিয়াং বলে ও আচ্ছা, কিস করার জন্য মাতাল হতে হয়। আরও শোকে অবাক হয়ে দেখছিল। শো বলে না, একদমই না। তখনই জিয়াং বলে ঠিক আছে, আমি মাতাল হতে যাচ্ছি। শোকে থামায় আর বলে আমি তোমাকে কিস করতে চাই না, কারণ আমাদের দুনিয়াতে কিস অনেক বড় একটা ব্যাপার। কিস শুধুমাত্র তারাই করে যারা একে অপরকে ভালোবাসে। আমাদের জন্য 30 মিনিটের নিয়মই ঠিক আছে, আর কিস করা প্রায় ইম্পসিবল। আরও রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু আমাদের হিরো এখনো মাতাল হয়ে আমাদের নায়িকাকে কিস করার ধান্দায় ছিল। ও ভাবছিল আমি কালকে মাতাল হয়ে যাব, কিন্তু সে বোঝায় না মাতাল হয়ে গেলে তো কিছুই মনে থাকবে না, আমি মাতাল হওয়ার অভিনয় করব। কিন্তু ভাবে তার অভিনয় তো একদমই ভালো না, তাই ও ভাবছিল এখনো ম্যাজিক ইউজ করে কিছুটা মাতাল হবে আর কি, যাতে সবকিছু তার মনে থাকে আর ও শোকে কিসও করতে পারে। তারপর ফাইনালি আমাদের পরের দিনের সিন দেখানো হয়। শোকে মাতাল অবস্থায় দেখা মাত্রই তো সেখান থেকে পালায়। কিন্তু আমাদের ডেমন হিরো ম্যাজিক করে ওর সামনে চলে আসে। জিয়াং বলে দেখো আমি মাতাল হয়ে গেছি, চলো আমরা কিস করি, তাহলে আমার সম্পূর্ণ পাওয়ার একসাথে ফিরে আসবে। শো বলে না, আমি একদমই করব না। ও বলে তুমি যদি রাজি না হও তাহলে আমি জোর করে করব। আর ও তাকে ধরে ফেলে। কিন্তু আমাদের নায়িকা স্মেল শুকিয়ে বুঝতে পারে সে তো অ্যালকোহল খায়নি, তাহলে সে মাতাল কিভাবে হলো? এর মানে সবই তো অ্যাক্টিং। শো বলে তুমি অ্যাক্টিং করছো। ও বলে না, আমি অ্যাক্টিং করছি না। আর তাকে অনেক কাছে করে ফেলে আর ওকে কিস করে। আমাদের নায়িকা ওকে বাইট করে ফেলে। জিয়াং বলে তুমি আমাকে এত জোরে কামড় দিলে। ও বলে তুমি আমাকে জোর করেছো। ও বলে কিন্তু তোমার হার্টবিট তো অনেক বেশি বেড়ে গেছে। শো বলে কি ফালতু কথা বলছো, আর বলে আমাদের মধ্যে যে ডিল হয়েছিল সে ডিল এখানেই শেষ, আর চলে যায়। ও তো জিয়াং এর মুখের সামনেই দরজা বন্ধ করে ফেলে। এতেও নাকে ব্যথা পায়। অন্যদিকে শো রেখে একটা বালিশকে হিরো ভেবে মারছিল। তারপরের দিন তো শো বের হচ্ছিল, তখনই আমাদের হিরো ওকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ। শো বলে নিজের কাজে মনোযোগ দাও। আরও তো অন্য একটা কোম্পানিতে গিয়েছিল ইন্টারভিউ দেওয়ার জন্য, কিন্তু সেখানে যাওয়ার পর তো সে ব্যক্তিকে দেখতে পায় যে তাকে একবার মাছের কাঁটা বাছতে বলেছিল। শো তাকে দেখার পরই তো ঘাবড়ে যায়, আর সেই ব্যক্তি তো সেখানে তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে, ও পালানোর চেষ্টাও করে। খুব কষ্ট করে তাকে চড় মেরে ও বের হয়, কিন্তু সেখানে অনেকগুলো কাঠেরা ওকে ধরে ফেলে। অন্যদিকে জিয়াং তো ফিল করতে পারছিল কোনো সমস্যা আছে, আরও জলদি করে সেখানে পৌঁছে যায়। ও তো শোকে পেছনে যেতে বলে, তারপর তার ম্যাজিক ইউজ করে সবাইকে ভালো শিক্ষা দেয়। সবাই তো সেখানে শোয়ের কাছে ক্ষমা চেয়ে পালিয়ে যায়। তারপর জিয়াং তো আবার আমাদের নায়িকাকে বলে আমি তোমার জীবন বাঁচিয়েছি, আমার এখন কিস চাই। শো বলে আমি বাড়িতে যাব, কিন্তু আমাদের হিরো বলে আমার কোমরে আমি ব্যথা পেয়েছি, আর আবার ওর সাথে চিপকে যায়। শো ওর থেকে বাঁচার জন্য বলে ঠিক আছে, যদি তোমার কিসই চাই তাহলে আমার পেছনে পেছনে আসো। তখন তো ও সেখানে শোয়ের পেছনে পেছনে হাঁটতে শুরু করে। এই হ্যাপি এন্ডিং এর সাথে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।